আমাদের এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপারের এমন একটা আইটেম আছে যে আইটেম থেকে কিন্তু আমরা খুবই ইজিলি ভাবে অ্যান্সার করতে পারবো এবং ফুল মার্কস কিন্তু নিয়ে নিতে পারবো। বাট এর সঠিক প্রসেসটা না জানার কারণে আমরা অনেক স্টুডেন্ট আছে যারা এর থেকে ফুল মার্কসটা পায় না। ইভেন এমনকি অনেক স্টুডেন্ট আছে যারা এই আইটেমটা সবসময় অ্যাভয়েড করে বা অ্যান্সারগুলো না করে আমরা অনেক সময় চলে আসি, কারণ এর সঠিক প্রসেসটা বা এর সঠিক রুলসটা কি এটা না জানার কারণে আমরা অনেকেই কিন্তু এটা পারি না। তাহলে বন্ধুরা, আমি এম রাকিবুল হাসান, আশা করছি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা দেখবো আসলে ফলো চার্টের সঠিক প্রসেসটা কি এবং এর রুলসগুলো কি, আসলে কোনগুলোকে মেনটেন করে আমার ফলো চার্টটা মেক করতে হবে যাতে করে আমি যেন খুবই ইজিলি ভাবে ফুল মার্কসটা নিয়ে নিতে পারি, এবং এর কোন প্রসেসগুলোকে প্রয়োগ করতে হবে, কোন ওয়েগুলোকে নিয়ে কোন রুলসগুলোকে মেনটেন করে আমার এর অ্যান্সারগুলো করা দরকার। আমরা এ টু জেড সুন্দরভাবে আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পলের মাধ্যমে আমরা একটা ফলো চার্ট প্র্যাকটিস করে আমরা এ টু জেড তোমার সুন্দরভাবে আজকের ক্লাসে আমি দেখিয়ে দেবো, যাতে করে তোমার জন্য নেক্সট টাইমে ফলো চার্টে কোনো প্রবলেম ফেস না হয়। কারণ তোমাদের এইচএসসি সিলেবাসে কিন্তু ফার্স্ট পেপারের ফলো চার্ট কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এবং খুবই ইজিলি ভাবে কিন্তু এখান থেকে তোমরা 10-এ 10 কিন্তু নিয়ে নিতে পারবা। জাস্ট আজকের ক্লাসটা ফলো করলে আশা করি তোমার ইনশাল্লাহ ফলো চার্টে আর কোনো প্রবলেম থাকবে না এবং ইজিলি ভাবে ইনশাল্লাহ আজকে থেকে তুমি ফলো চার্টে ফুল মার্কসটা নিয়ে নিতে পারবা। তার আগে বলবো অবশ্যই কিন্তু তুমি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু তুমি অনেক কিছুই গেইন করতে পারবে। এজন্য রিকোয়েস্ট থাকবে, শুধু আমার ক্লাস দেখলে হবে না, আমার সাথেও তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং নিজে বাসায় কিন্তু অবশ্যই সবকিছু প্র্যাকটিস করতে হবে। তো চলো বেশি কথা না বলে আমরা মূল ক্লাসে জাম্প করে আসি এবং দেখে আসি আসলে আমাদের ফলো চার্টের প্রসেসটা কি এবং আমাদের ফলো চার্টটা কিভাবে করা দরকার, ফলো চার্টের জন্য নির্দিষ্ট কোনো রুলস আছে কিনা আমরা এ টু জেড সুন্দরভাবে ক্লাসে কম্পিউটারে স্ক্রিনে আমরা ক্লিয়ার করে নিই। তার আগে বলবো অবশ্যই এই ক্লাসটা কিন্তু তোমার ফ্রেন্ডের মাঝে একটু শেয়ার করে দেবা, তাদেরকে দেখার সুযোগ করে দেবা, কারণ তোমার ফ্রেন্ডের দেখার কিন্তু খুবই প্রয়োজন আছে এই ক্লাসটা, কারণ খুবই ইজিলি ভাবে কিন্তু এই মাসটা নিয়ে নিতে পারবে। এজন্য কিন্তু তার কাছে শেয়ার করে অবশ্যই তাকে মেনশন করে দিবা। আমাদের চ্যানেল থেকে যদি এরকম ইংরেজির উপর ইন্টারেস্টিং ক্লাস পেতে চাও মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, ভালো কিছু পেয়ে যাবা এই চ্যানেল থেকে ইনশাআল্লাহ। চলো কথা না বলে আজকে ক্লাসটা শুরু করা যাক। লেটস গো স্টার্ট দ্য ক্লাস। ওকে, ওয়েলকাম ব্যাক ডিয়ার এইচএসসি স্টুডেন্ট। আজকের ক্লাসে আমরা ফলো চার্ট এ টু জেড সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো, যাতে করে তোমাদের জন্য কোনো প্রবলেম না থাকে। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো, দেখো তুমি ইজিলি ভাবে বুঝতে পারবে এবং ইজিলি ভাবে আজকে থেকে ফলো চার্ট করতে পারবা। তো দেখো, ফলো চার্ট শব্দ হচ্ছে প্রবাহ চিত্র। প্রবাহ চিত্র বলতে কি ভাইয়া? প্রবাহ চিত্র বলতে হচ্ছে তোমার প্রশ্নপত্রে কয়েকটা বক্স আকারে প্রবাহ আকারে থাকবে, মানে একটার পর একটা বক্স একটার পর একটা বক্স এইভাবে করা থাকবে, আর এইভাবে অ্যান্সার গুলো করাকেই ফলো চার্ট বা প্রবাহ চিত্র বলে। আশা করি বুঝতে পারছো। এইবার দেখো, ফলো চার্ট করার আগে যে রুলস গুলো মনে রাখতে হবে, যে রুলস গুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এবং এই রুলস গুলো কিন্তু অ্যাভয়েড করে তুমি অ্যান্সার গুলো করতে পারবে না, তাহলে অ্যান্সার গুলো কিন্তু তোমার রং হয়ে যাবে। দেখো সেই রুলস গুলো কি? শোয়িং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টা উল্লেখ করা থাকবে সেই বিষয়ের উপর উত্তর লিখতে হবে। শোয়িং বা হাইলাইটিং, এটা আবার কোথায় পাবো, আবার এটা কোথায় থাকবে? ওকে, দেখো জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো এখানে তোমার প্রশ্নপত্রে একটা হেডলাইন দেওয়া থাকবে, এই হেডলাইন দেখো এখানে শোয়িং বা হাইলাইটিং একটা শব্দ তোমরা পেয়ে যাবা, হয় শোয়িং পাবা না হলে হাইলাইটিং পাবা। এরপরে একটা লাইন থাকবে, এইখানে তোমরা মূলত কি পেয়ে যাবা, এখানে তোমরা মূল জিনিসটা পেয়ে যাও, মানে কিসের উপর তোমার ফলো চার্টটা লেখা দরকার সেই জিনিসটা তোমরা এখানে পেয়ে যাও। শোয়িং অথবা হাইলাইটিং এর পরে কিন্তু পাবা এই জিনিসটা, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে দেখতে হবে শোয়িং বা হাইলাইটিং এর পরে কোন জিনিসটা আছে এবং কিসের উপর আমার ফলো চার্ট তৈরি করতে হচ্ছে সেটা আমার সেই বিষয়ের উপর উত্তর লিখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যান্সার গুলো অবশ্যই শর্ট নোট হতে হবে। অ্যান্সার গুলো কি হতে হবে? অবশ্যই শর্ট নোট হতে হবে। তুমি কিন্তু বড় একটা অ্যান্সার লিখে দিতে পারবে না, আর বড় একটা অ্যান্সার লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। যতটা শর্ট করা যায়, ইভেন এমনকি তুমি যদি একটা ওয়ার্ডের ভিতরেও যদি পারো সেই অ্যান্সারটা কমপ্লিট করতে, সেটাই করবা একটা ওয়ার্ডের ভিতরে, তবে তোমার অ্যান্সারটা শর্ট হতে হবে। অ্যান্সার গুলো অবশ্যই ফ্রেজ হতে হবে। কি হতে হবে বলো তো? অ্যান্সার গুলো অবশ্যই ফ্রেজ হতে হবে। তুমি কিন্তু চাইলে একটা সেন্টেন্স মেক করে দিতে পারবে না, অ্যান্সার গুলোকে একটা ফ্রেজে কনভার্ট করে লিখতে হবে। অ্যান্সার গুলো হবে এক নং অ্যান্সার অনুযায়ী, অ্যান্সার গুলো হবে কি এক নং অ্যান্সার অনুযায়ী, এবং এগুলো শুরু করতে হবে, এবং অ্যান্সার গুলো কি করতে হবে? শুরু করতে হবে ভার প্লাস আইএনজি অথবা 2+V1 অথবা V3 দিয়ে। অ্যান্সার গুলো হবে এক নং অ্যান্সার অনুযায়ী এবং এগুলো ভার প্লাস আইএনজি 2+V1 V3 দিয়ে। এটা আবার কি ধরনের কথা? ওকে, জাস্ট একটু খেয়াল করো। দেখো এটা হচ্ছে এখানে তোমার একটা অ্যান্সার তোমার টিচাররা অলরেডি তোমার এখানে দিয়ে দেবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ছকের ভিতরে একটা 1 নম্বর অ্যান্সারটা কিন্তু টিচার এখানে অলরেডি তোমার করে দিয়ে দিয়েছে বা অ্যান্সার মেক করা আছে। এই অ্যান্সারটা কোন ফরম্যাটে আছে? এই অ্যান্সারটা কি ভার প্লাস আইএনজি ফরম্যাটে আছে
নাকি এই অ্যান্সার V3 ফরম্যাটে আছে, নাকি এই অ্যান্সারটা 2+V1 আছে, কোন ফরম্যাটে আছে, যে ফরম্যাটে থাকবে বাকি অ্যান্সারগুলো সেই ফরম্যাটে লেখার চেষ্টা করো। ফর এক্সাম্পল যদি V3 তে থাকে তাহলে বাকি অ্যান্সারগুলো V3 দ্বারা শুরু করবা, যদি V+1 দিয়ে থাকে, V+ing থাকে তাহলে তুমি বাকি অ্যান্সারগুলো var+ing দিয়ে করবা, যদি 2+V1 দিয়ে শুরু থাকে তাহলে বাকি অ্যান্সারগুলো 2+V1 দিয়ে শুরু করবা। এটা হচ্ছে প্রথম অ্যান্সার অনুযায়ী বাকি অ্যান্সারগুলোকে তোমার করতে হবে, এবং অ্যান্সারগুলো শুরু করবা var+ing 2+V1 V3 দিয়ে। এখানে আবার দুইটা কথা আসতে পারে, বা var+ing 2+V1 V3 দিয়ে আমি অ্যান্সার না করলে কি আমার অ্যান্সার রাইট হবে না? অবশ্যই তোমার অ্যান্সার রাইট হবে। তুমি যদি V1 দিয়ে করো তাও রাইট হবে, তুমি যদি V2 দিয়ে করো তাও অ্যান্সার রাইট হবে। তবে এই তিনটার ভিতর দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবা, এবং প্রশ্নপত্রে দেখো বেশিরভাগ অ্যান্সারগুলো এই তিনটার ভিতর দিয়ে থাকে। আরেকটা কথা, টিচাররা যে আমার অ্যান্সারটা দিয়ে দিচ্ছে সেই অ্যান্সার অনুযায়ী আমার অ্যান্সার লিখতে হবে এমন কিন্তু কথা না। তবে টিচাররা যেটা দিয়েছে সেই ফরম্যাটটা ফলো করে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করবা, তাহলে সব থেকে বেস্ট হবে। বাট টিচাররা যেটা দিয়েছে, ধরো V3 তে দিয়েছে, আমি অ্যান্সারগুলো V3 তে খুঁজে পাচ্ছি না, আমি V1 এ দিলাম, আমার অ্যান্সার হবে। ওকে, অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই, তবে টিচারকে ফলো করে অ্যান্সারগুলো করার চেষ্টা করবো, এটা রিকোয়েস্ট থাকবে। তারপর দেখো অ্যান্সারগুলো কোনো সেন্টেন্স হবে না, অ্যান্সারগুলো কোনো সেন্টেন্স হবে না। সেন্টেন্স বলতে কি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে সেন্টেন্স আকারে কিন্তু তুমি মেক করতে পারবে না। অবশ্যই তোমার অ্যান্সারগুলো কি হবে, একটা শর্ট নোট এবং একটা ফ্রেজ হবে, আমি কিন্তু একটু আগেই তোমাকে বলে দিয়েছি। আর এই অ্যান্সারগুলোকে তোমার কি করতে হবে, একটা বক্সের ভিতরে লিখতে হবে। অ্যান্সারগুলোকে কি করতে হবে, একটা বক্সের ভিতরে লিখতে হবে। বক্স তুমি দুইভাবে আঁকাতে পারো, একটা হচ্ছে বাম থেকে ডাইন দিকে, আর একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। দুইভাবে তুমি আঁকায় বা দুইভাবে তুমি লিখতে পারো। অবশ্যই কিন্তু তোমার এর ভিতরে বক্সের ভিতরে অ্যান্সারগুলো লিখতে হবে। তুমি কিন্তু চাইলে সারি সারি ভাবে 1-2 লিখে দিতে পারবে না, তোমার বক্সের ভিতরে লিখতে হবে। তাহলে তুমি কোন বক্সটা এখান থেকে সাজেস্ট করো, আমি তোমাকে সাজেস্ট করবো বক্স হলে তুমি একটার পরে আরেকটা, এই যে নিচে উপর থেকে নিচের দিকে এইভাবে বক্স আকারে লিখবা, 6টা বক্স কেটে। কেন লিখবা, কারণ এখানে এইভাবে লিখলে তুমি অ্যান্সার লেখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবা, তাহলে তোমার এখানে আর অ্যান্সার গুলো কাটাকাটি হবে না, ঠিক আছে। আর এইগুলো তুমি যদি এই পাশেটা করো, এই একটার পরে একটা মানে বাম থেকে ডাইন দিকে যদি করতে যাও, তাহলে জায়গা কম পাবে, অ্যান্সার গুলো কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার তোমার প্রশ্ন করতে হবে, ভাই এই অ্যান্সার গুলোকে আবার 1, 2, 3 করে লিখতে হবে। তুমি যদি যে অ্যান্সারটা টিচাররা দিয়ে দিয়েছে সেই অ্যান্সারটা সহ লেখো, তাহলে তোমার কোড হবে 6টা। টিচাররা যেটা দিয়েছে ওইটা যদি বাদ দিয়ে লেখো, তাহলে অ্যান্সার হবে 5টা। টিচাররা যেটা দিয়েছে ওইটাও বাদ দিয়ে তুমি লিখতে পারো, তাও তোমার অ্যান্সার হবে। যদি চাও যে টিচাররা যেটা দিয়েছে ওইটাও নিয়ে আমি অ্যান্সার করবো, সেটাও হবে, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি তোমরা মোটমাট এইভাবে বুঝতে পারছো। এবার আমরা একটা রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই টু জেড সুন্দরভাবে ক্লিয়ার করি। দেখো, মনোযোগ সহকারে খেয়াল করো, খুব সুন্দরভাবে বুঝতে পারো। দেখো, ফার্স্ট অফ অল তোমরা হেডলাইনটা পড়ে শোয়িং বা হাইলাইটিং এর পরে কি বলতে চাইছে এটা তোমরা আগে বুঝে নেবা। তো দেখো, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফলো চার্ট শোয়িং দ্য গোল অফ পিস মুভমেন্ট। তাহলে এখানে নিচে টেক্সটটা পড়ো এবং একটা ফলো চার্ট তৈরি করো। শোয়িং দেয়া আছে কি, দ্য গোল অফ পিস মুভমেন্ট, মানে দ্য গোল বলতে লক্ষ্য অফ পিস মুভমেন্ট, মানে শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষ্য কি। তাহলে তোমার ফলোচার্টটা তৈরি করতে হবে কিসের উপরে, শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষ্যগুলো কি সেইগুলো নিয়ে তোমার কিন্তু ফলোচার্ট তৈরি করতে হবে। তাহলে দেখো, শোয়িং বা হাইলাইটিং করে যে জিনিসটা হাইলাইট করা থাকবে সেই জিনিসটার উপরে কিন্তু তোমার অ্যান্সার গুলো করতে হবে। তুমি কিন্তু মন গড়া অ্যান্সার গুলো করতে পারবা না, আশা করি তুমি বুঝতে পারছো। এবার কি করবা, তোমরা ভিডিওটা পজ করে এই প্যাসেজটা পড়া শুরু করবা। যারা পারো তারা বাংলা করার চেষ্টা করবে, আর যারা পারো না, যারা ইভেন এমনকি তোমরা ফলোচার্ট লিখতেই পারো না, তারা জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আমি বলে দিচ্ছি যে আসলে তোমরা যারা মোটেও পারো না তারা কিভাবে অ্যান্সার গুলো করবা সেই প্রসেসটাও আমি দেখিয়ে দেবো। জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। দেখো, আমি পড়তে যাই এবং তাহলে আমাদের অ্যান্সার গুলো করতে একটু সুবিধা হবে। এ পিস মুভমেন্ট ইজ আ সোশ্যাল মুভমেন্ট, একটা শান্তি আন্দোলন, একটা তোমার সামাজিক আন্দোলন, দ্যাটস ইট, যেটা আশা করে বা যেটা ধারণা করে, যে কামনা করে অ্যাচিভ আইডিয়ালস, কি করবে, তোমার আদর্শগুলোকে অর্জন করবে, সাচ অ্যাজ, যেমন দ্য এন্ডিং অফ পার্টিকুলার, যে কোনো একটা বিশেষ যুদ্ধের পরিসমাপ্তির মাধ্যমে যে আদর্শগুলোকে অর্জন করবে, এটা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন। ওকে, মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স গুলোকে কি করে, হ্রাস করে ফেলে। তাহলে এর একটা লক্ষণ কি, ইন্টার হিউম্যান ভায়োলেন্স, মানে মানুষের ভিতরে যে কলদ্বন্দ্ব আছে, ষড়যন্ত্র, এগুলোকে কি করে, মিনিমাইজ করে, ভায়োলেন্স গুলোকে কি করে, মিনিমাইজ করে। তাহলে এটা কিন্তু একটা তোমার শান্তিপূর্ণ আন্দোলনের একটা লক্ষ্য। ইন আ পার্টিকুলার প্লেস, একটা বিশেষ জায়গা থেকে, ওর টাইপ অফ সিচুয়েশন ইনক্লুডিং ব্যান অফ গানস, বন্ধুগুলোকে কি করে, তোমার নিষেধাজ্ঞা করে দেয়। মানে এই শান্তিপূর্ণ আন্দোলন যদি চলে আসে, তাহলে সেখানে আর কোনো বন্দুক থাকবে না, মানুষ হত্যার কোনো প্ল্যানিং থাকবে না, এগুলোকে কি করে, তোমার কমিয়ে ফেলে বিশেষ একটা জায়গা বা সিচুয়েশন থেকে। তাহলে এটাও কিন্তু একটা অন্যতম লক্ষণ। শান্তিপূর্ণ আন্দোলনের ফলে কি হবে, আমার বন্দুকগুলোকে ব্যান হয়ে যাবে, বন্দুকগুলো ব্যান হয়ে যাবে। এবং ইজ লিঙ্কেড, এটা লিঙ্কেড আছে টু গোল অফ অ্যাচিভিং অড পিস,
এবং এর সাথে তোমার এই শান্তিপূর্ণ আন্দোলনের সাথে তোমার কি লিঙ্কেড আছে, বিশ্ব শান্তি অর্জনের লিঙ্কেড আছে, মানে এর মাধ্যমে আমরা কি করতে পারবো, বিশ্ব শান্তি অর্জন করতে পারবো। তাহলে এর ওটা কিন্তু অন্যতম একটা লক্ষণ, তোমার পিস মুভমেন্টের অন্যতম একটা লক্ষণ কি, বিশ্ব শান্তি অর্জন করা, বিশ্ব শান্তি অর্জন করা। তাহলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি কয়েকটা কিন্তু লক্ষ্য আমরা পেয়ে গেছি। মিনস টু অ্যাচিভ দিস, এটা অর্জনের অর্থ হচ্ছে ইনক্লুড অ্যাডভোকেসি অফ পিসিফিজম, মানে শান্তিবাদী প্রচার করা। এটার যদি আমরা পিস মুভমেন্টটা পেয়ে যাই বা শান্তিপূর্ণ বিশ্বটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি শান্তিবাদী প্রচার করতে পারবো না, মানুষের ভিতরে শান্তি প্রচার হয়ে যাবে, তাই না? তার এই জন্য বলছি অ্যাডভোকেসি অফ পিসিফিজম, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, কোনো কি থাকবে না, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স থাকবে না, মানে কোনো ভায়োলেন্ট সহ্যকারী ক্ষমতা তোমার থাকবে না, তোমার কোনো জিনিসকে ভায়োলেন্ট করতে পারবে না, সেই ক্ষমতাটা তোমার থাকবে না, ঠিক আছে? সবগুলোকে তোমার মেইনটেইন করতে হবে, এমন একটা কথা। তাহলে ডিপ্লোমেসি বলতে কি, ডিপ্লোমেসি বলতে কূটনীতিবাজ থাকবে না, কূটনীতিবাজ থাকবে না। বয়কটস ডেমনস্ট্রেশন, বয়কটস বলতে কি, কোনো জিনিসকে বয়কট করা বা কোনো জিনিসের প্রতি তোমার ছেড়ে দেওয়াকে বোঝায় ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন বলতে কি, তোমার প্রদর্শন বা কোনো জিনিসকে তোমার নিয়ে ফেলা, এগুলোকে তোমার কি করবে, বয়কট করে দিতে হবে, ঠিক আছে? পিস ক্যাম্পস, মানে শান্তিপূর্ণ একটা ক্যাম্পস প্রতিষ্ঠিত হবে, এর ভিতরে শান্তিপূর্ণ একটা কি হবে, ক্যাম্পস প্রতিষ্ঠা হবে। সাপোর্টিং এন্টি ওয়াল পলিটিক্যাল ক্যান্ডিডেট এন্ড ব্যানিং গান, সাপোর্টিং এন্টি ওয়াল পলিটিক্যাল ক্যান্ডিডেটস, মানে সকল রাজনৈতিক যে ক্যান্ডিডেট গুলো আছে তাদের এন্ট্রি যেগুলো আছে সেগুলোকে আমরা সাপোর্টিং করে কি করব, সেগুলোকে আমরা যারা যুদ্ধের বিরোধিতা করে তাদেরকে আমরা সাপোর্টিং করে আমরা কি করব, বন্দুকগুলোকে ব্যান করে দিব। ক্রিয়েট ওপেন গভর্নমেন্ট, একটা নতুন সরকার গঠন করব, একটা নতুন সরকার গঠন করে করব ডিরেক্ট ডেমোক্রেসি, সরাসরি ডেমোক্রেসি থেকে। সাপোর্টিং পিপল, লোকজনের সমর্থক নিয়ে এটা ডিরেক্টলি ডেমোক্রেসি থেকে আমরা কি করবো, একটা নতুন সরকার গঠন করব। হু এক্সপোজ, যারা এক্সপোজ করে ওয়ার ক্রাইমস, যারা যুদ্ধের সাথে তোমার ষড়যন্ত্রের সাথে জড়িত, ওয়ার কনসপিরেটরস টু ক্রিয়েটর্স, এবং যারা তোমার কি করে, কনসেপ্ট ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনের তোমার যুদ্ধের ক্রাইম তৈরি করে, এদেরকে আমরা কি করব, এক্সপোজ করব, ঠিক আছে? এন্ড মেকিং লস, এবং একটা আইন তৈরি করবো, এখন মেকিং ল। তাহলে দেখো অন্যতম হচ্ছে কি, ক্রিয়েটিং একটা গভর্নমেন্ট তৈরি হবে সরাসরি ডিরেক্টলি থেকে মানুষের সাপোর্টিং হিসাবে, মানুষের সমর্থন অনুযায়ী কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে একটা সরকার গঠন হবে, এবং কি হবে, একটা মেকিং ল হবে, একটা আইন তৈরি হয়ে যাবে, সুন্দর একটা আইন কি হবে, তৈরি হয়ে যাবে। এটা কিন্তু পিস মুভমেন্টের অন্যতম লক্ষণ। ডিফারেন্ট অর্গানাইজেশন ইনভলভড ইন পিস মুভমেন্ট, অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি থাকে, এর ভিতরে ইনভলভ থাকে, মে হ্যাভ সাম ডাইভার্স, তাদের ভিতরে কিছু বিচিত্র ধরনের গোল আছে, বাট কিন্তু ওয়ান কমন গোল ইজ সাস্টেনেবল, কিছু কমন আছে যেগুলো তোমার কি আছে, ধারণ ক্ষমতা অনেক কম, বা অনেকের এই শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে অনেক ধারণ ক্ষমতা অনেক কম। তাহলে এইটা হচ্ছে তোমার মূলত একটা, তোমার এখান থেকে একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে, আর এই প্যাসেজটা পড়ে এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো লক্ষ্য খুঁজে পেয়েছি, তোমরা কিন্তু পড়ার সময় বুঝতে পারছো। এই লক্ষ্যগুলো নিয়ে আমার বাকি অ্যান্সার করতে হবে। তো আমার অলরেডি কিন্তু টিচার একটা অ্যান্সার দিয়ে দিয়েছে, এবার আমরা দেখবো এই অ্যান্সারটা কোন ফরম্যাটে লেখা আছে। দেখো এই অ্যান্সারটা লেখা আছে ভার্বের ফরম্যাটে, কোন ফরম্যাটে, ভার ফরম্যাটে। তাহলে আমরা বাকি অ্যান্সারগুলো সবগুলো ভার্বের ফরম্যাটে করবো। আমরা কিন্তু এখানে আইএনজি ফর্ম নাই যে বাকি অ্যান্সারগুলো আইএনজি ফর্মে করবো, আমাদের কিন্তু 2+V1 নাই যে বাকি অ্যান্সারগুলো 2+V1 করবো। জাস্ট ইন্ডে দিয়েছে, আমরা অ্যান্সারগুলো এবার ভার্বের ফর্মে করে দিব। তো দেখো এবার অ্যান্সারগুলো আমরা এখান থেকে আমরা কিন্তু অলরেডি আমরা কয়েকটা দেখে নিয়েছি যে কোনগুলো এর মূল লক্ষ্য। দেখো মূল লক্ষ্য আছে মিনিমাইজ ইন্টারভায়োলেন্স, বা ইন্টারভায়োলেন্সগুলোকে হ্রাস করে ফেলা, কমিয়ে ফেলা, এটা একটা অন্যতম লক্ষণ। আর একটা লক্ষণকে ব্যান অফ গানস, মানে বন্দুকগুলোকে কি করা, ব্যান করে দেওয়া। এখন যারা ভার প্লাস আইএনজি করতে চাও তারা ভার্বে কি করবা, মিনিমাইজিং লিখে দিবা বা ব্যানিং লিখে দিবা। যারা ভার প্লাস আইএনজি করতে চাও, যারা 2+V1 করতে চাও তাহলে 2 মিনিমাইজ বা 2 ব্যান, ওকে? জাস্ট একটা হবে, কিন্তু তোমার মূল জিনিসগুলোকে তোমার খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তারপর আমরা কি পেলাম, অ্যাসিভিং ওয়ার্ড পিস, অ্যাসিভিং ওয়ার্ড পিস। যারা শুধু ভার্ব দিয়ে লিখতে চাও তাহলে অ্যাসিভ লিখবা, যারা আইএনজি করতে চাও তাহলে অ্যাসিভিং লিখে দেবা, যারা 2+ করতে চাও তাহলে 2 অ্যাসিভ ওয়ার্ড পিস। আমাদের বলতে লাগবে 5টা, অলরেডি কিন্তু আমরা 3টা পেয়ে গেছি। তারপর দেখো কি আছে, অ্যাডভোকেসি অফ পিসিফিজম, অ্যাডভোকেসি অফ পিসিফিজম। যারা ভার্ব প্লাস আইএনজি লিখবা তাহলে অ্যাডভোকেসিং লিখবা, যারা 2+ লিখবা তাহলে 2 অ্যাডভোকেট লিখবা, তাহলে অফ পিসিফিজম। তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু 4টা পেয়ে গেছি। দেখো এখানে অনেকগুলো আছে কিন্তু, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, ডিপ্লোমেসি, বয়কটস, ডেমনস্ট্রেশন। এখান থেকে তুমি কিন্তু চাইলেও তুমি দিতে পারো, কিন্তু আমি কেন দিচ্ছি না, আমি অলরেডি 4টা পেয়ে গেছি, আমি আর কতগুলো দিব, আমার লাগবে 5টা, আমি 4টা কিন্তু অলরেডি দিয়ে দিছি। তোমরা কিন্তু এখান থেকে চাইলেও অনেকগুলো আছে, ঠিক আছে? এবং আমি সর্বশেষ নিয়েছি ক্রিয়েট ওপেন গভর্নমেন্ট, এটা সরাসরি একটা সরকার তৈরি হবে, কি হবে, সরকারের তৈরি হবে। এটা আমি নিচ্ছি কারণ এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বর্তমান আমাদের বাংলাদেশে একটা ভালো একটা সরকারের গঠন করা, যার ভিতরে আমাদের শান্তি প্রতিষ্ঠিত হয়। এজন্য আমরা ক্রিয়েট ওপেনিং গভর্নমেন্ট আমি এটা নিয়েছি। তাহলে আমার মূলত কিন্তু আমি 5টা পেয়ে গেছি। এবার দেখো আমি অ্যান্সারগুলো কিভাবে সাজিয়ে রেখেছি, তোমরা জাস্ট একটু খেয়াল করলে খুবই সুন্দরভাবে বুঝতে পারবে, খুবই সুন্দরভাবে। দেখো অ্যান্সারগুলো, প্রথম নাম্বার আমরা যেটা অ্যান্সার দিয়ে আসলে সেটা আমরা এখানে বসে দিছি,
বাকি আমি কোনগুলো কিভাবে লিখছি দেখো, একটার পর একটা একটার পর একটা। এর জন্য আমরা কিন্তু মেলা স্পেস পাবো অ্যান্সারগুলো লেখার। দেখো প্রথমটা লিখেছি মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স, যেহেতু প্রথমটা ভার্ব দিয়ে শুরু হয়েছে আমরা পরেরটাও ভার্ব দিয়ে শুরু করবো। ব্যান অফ গানস আমরা পরেরটা দিয়েছি কি ব্যান অফ গানস, যারা ভার্ব প্লাস আইএনজি করবো তারা ব্যানিং অফ গানস লিখে দিতে পারবো। পরেরটা হচ্ছে অ্যাসিভ অর পিস, আমরা শান্তি বিশ্বাস শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। অ্যাডভোকেসি অফ পিসিফিজম আমরা শান্তিবাদী প্রচার করতে পারবো। ক্রিয়েট ওপেন গভর্নমেন্ট। ঠিক আছে, এই দেখো আমাদের মূলত এসে 6টা, একটা আমার অলরেডি দেওয়া আছে আর বাকি 5টা আমি কিন্তু লিখছি। এখন এর ভিতরে অনেকগুলো কোশ্চেন আছে, ভাইয়া আমরা কি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করবো নাকি স্মল লেটার দিয়ে শুরু করবো, এরকম একটা কোশ্চেন কিন্তু তোমাদের মাঝে আসে। তো দেখো কি অক্ষর দিয়ে তোমরা শুরু করবা, আমি বলি দেখো তোমরা প্রথম অ্যান্সারটা যেভাবে লেখা থাকবে সেই ফরম্যাটে সবগুলো লিখবা। ফর এক্সাম্পল প্রথমটা যদি ক্যাপিটাল লেটার দিয়ে লেখা থাকে তাহলে বাকি অ্যান্সারগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা, যদি প্রথমটা স্মল লেটার দিয়ে থাকে তাহলে বাকিগুলো স্মল লেটার দিয়ে শুরু করবা। মানে প্রথমে যে ফরম্যাট থাকবে সেই ফরম্যাটটা অনুসরণ করে তোমরা অ্যান্সারগুলো লিখবা। তাহলে এইভাবে অ্যান্সারগুলো লিখলে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে তোমার একটা অ্যান্সার হয়ে যাবে, আর 10-এ 10 ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। কারণ এর থেকে একটা মার্কস কিন্তু রিডিউস করা হয়, এটা কিন্তু রাইটিং পার্ট না যে তোমার ভুল তোমার 10-এর ভিতরে 8 দিয়ে দিবে, তোমার যদি সবগুলো রাইট হয় 10-এ 10 দিয়ে দিবে। ওকে, তাহলে এটাই ছিল মূলত পিস এটা তোমার ফলো চার্ট। আর তোমরা দেখতে পেলে আমরা কতটা সহজভাবে আমরা কিন্তু অ্যান্সার করলাম। এবার আমাদের কাজ আছে, যারা মোটে পারি না, ভাই আমি মোটে ইংরেজি পড়তেই পারি না, আমি ইংরেজি পড়তে পারি না, আমি কিভাবে অ্যান্সারগুলো খুঁজে বের করবো, তাদের জন্য ট্রিক্সটা শোনো। তোমাদের ফার্স্ট অফ অল কাজ আছে, তোমরা ভার্ব খুঁজে বের করবা। কি খুঁজে বের করবা বলো তো? ভার্ব খুঁজে বের করবা, যে মূলত ভার্বটা কোথায় আছে, এই সেন্টেন্সের ভিতর ভার্বটা কোথায়, সেই ভার্বটা খুঁজে সেই ভার্বটা যদি তুমি ভিতরে লিখতে চাও ভিতরে লিখে দেবা, ভার্বটা যদি আইএনজি ফর্মে লিখতে চাও তাহলে আইএনজি ফর্মে লিখবা। ঠিক আছে, তো দেখো মনে করো এখানে একটা ভার্ব মিনিমাইজ একটা ভার্ব, আর এটা আমি একটা ভার্ব পেয়েছি, আমি এখান থেকে এটা এই পর্যন্ত আমি অলরেডি নিয়ে নিয়েছি। যদি তুমি কও না ভাই আমি আইএনজি ফর্মে লিখে দেবো, তাহলে তুমি আইএনজি ফর্মে মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স। পরেরটা দেখো এখানে একটা তুমি ভার্ব খুঁজবা অ্যাসিভিং ওয়ার্ড, তাহলে এখান থেকে তুমি এটা লিখে নিতে পারো অ্যাসিভিং ওয়ার্ড প্লিজ। যদি তুমি ভার্বে লিখতে চাও তাহলে অ্যাসিভ লিখবা। মানে মূলত একটা কথা হচ্ছে তোমরা ভার্বটাকে খুঁজে বের করার চেষ্টা করো, তবে আবার অক্সিলারি ভার্ব কিন্তু না, অক্সিলারি মডাল ভার্ব কিন্তু না, তোমার মূল ভার্বটাকে খুঁজে বের করার চেষ্টা করবা। মূল ভার্ব, অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব এগুলো কিন্তু না, হ্যাভ ভার্ব কিন্তু না, মূলত মূল ভার্বটাকে খুঁজে বের করার চেষ্টা করবা। এবং সেই ভার্বের সাথে তোমরা যেটা চাও, আইএনজি চাও বা ভিতরি চাও বা সেই ভার্বের সেই ফরম্যাটটা দিয়ে তোমরা কিন্তু বসে, তবে অ্যান্সার গুলো যেন একই ফরম্যাট হয়। একই ফরম্যাট বলতে কি, যদি আইএনজি ফর্মে করতে চাও তাহলে বাকি 5টা অ্যান্সার যেন আইএনজি ফর্মে হয়, যদি ভিতরিতে করতে চাও বাকি অ্যান্সার গুলো যেন ভিতরিতে হয় 5টা। এইভাবে তোমরা কিন্তু অ্যান্সার গুলো করবে, একটা ভিতরিতে একটা আইএনজিতে একটা 2+V হয়, এভাবে কিন্তু যেন অ্যান্সার গুলো করো না যারা পারো না। যারা ভালোভাবে বুঝো, যারা পারো, তারা একটু মাথা ঠান্ডা করে অ্যান্সার গুলো খুঁজে সুন্দরভাবে লেখার চেষ্টা করবা, তাহলে আশা করি তোমরা ফুল মার্কস পাবা। যারা পারো না তারা ভার্বগুলো খুঁজে বের করবা, ইনশাআল্লাহ তোমরাও আশা করি সবগুলো পারবা। তো এটাই ছিল আমাদের মূলত আজকের ফলোচার্টের ক্লাস। তোমাদের কিন্তু পরীক্ষার সামনেই খুবই, তোমরা কিন্তু অবশ্যই বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। আর যারা ক্লাসটা আবার বুঝেনি তারা আরেকটু রিপিট করো, অথবা আমাদের চ্যানেলে আরো ক্লাস দিয়ে আছে, প্লে লিস্ট থাকবে, সেই প্লে লিস্ট থেকে আরো 2-1টা ক্লাস করে আরো সুন্দরভাবে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। ওকে ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পেলে আসলে আজকের ক্লাসটা আমরা কিভাবে মেক করছি এবং কোন রুলসগুলোকে মেইনটেইন করা দরকার, কোন প্রসেসগুলো মেইনটেইন করতে হবে, কিভাবে তোমার ফলোচার্টটা লিখতে হবে। আমরা কিন্তু A to Z খুঁটিনাটি সবকিছু কিন্তু আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, যাতে করে তোমাদের ফলোচার্টের জন্য আর কোনো প্রবলেম না থাকে। ইনশাআল্লাহ আশা করি তোমার এই ক্লাসটা তোমার কাছে ভালো লেগে থেকেছে। আর যদি তোমাদের কাছে সত্যি এই ক্লাসটা ভালো লাগে, আর যদি সত্যি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দেবা এবং কমেন্ট করে তোমার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবা। আর এই ক্লাসটা কিন্তু অবশ্যই তোমার ফ্রেন্ড বা তোমার ভাই বোনের কাছে শেয়ার করে দেবা, তাদের দেখার কিন্তু অবশ্যই সুযোগ করে দিবা। আর আমাদের চ্যানেল থেকে যদি এরকম ইংরেজির উপর প্রতিনিয়ত ইংলিশের ক্লাস পেতে চাও, মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, ভালো কিছু পেয়ে যাবা ইজি ইংলিশ ব্যাচ চ্যানেল থেকে ইনশাআল্লাহ। তো আল্লাহ আজকের এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট একটা ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।